সারা দিতে হয়ে গেছে, সাত রাজা ধন মানিক যখন পাওয়া আমার হয়ে গেছে, তোমার ডাকে সারা দিতে হয়ে গেছে। ও আপনারা এসে গেছেন, দেখেছেন আপনারা এসে গেছেন, আর আমি কিনা বলছি তোমার ডাকে সারা দিতে বই গেছে। একেবারেই বয়ে যায়নি, কারণ আপনারা আছেন বলেই তো আমরা আছি। আপনারা আমাদের প্রচেষ্টাকে এভাবে বাহবা দিয়েছেন, আমাদের শোটাকে এত জনপ্রিয় করেছেন। কিন্তু আমি গানটা কেন গাইছি, এটা একটা প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে। আমি বলছি কেন গাইছি। আজ এই প্রিয় তারকার অন্দরমহলে আমি এমন একজন শিল্পীর অন্দরমহলে ঢুকবো, যিনি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য অভিনেত্রী, খুব বড় মাপের অভিনেত্রী, খুব ট্যালেন্টেড অভিনেত্রী, যিনি শুধু মানুষের ভালোবাসাই পাননি, শুধুমাত্র জনপ্রিয়তা পাননি, পেয়েছেন কিন্তু প্রচুর অ্যাওয়ার্ড, এমনকি ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত। তাহলে দেখে নিই কার কথা বলছি। ঠিক ধরেছেন, দেবশ্রী রায়। চলুন আজকে দেবশ্রীদির অন্দরমহলে ঢুকি। হাই দেবশ্রীদি, কেমন আছো? ভালো আছি গো। এই তো বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই একটু বেরিয়ে বাজার টাজার করে এলাম। তুমি আবার বাজারে গেলে? লোকে নিশ্চয়ই ঘিরে ধরেছিল। একদম না, মুখে মাস্ক, মাথা ফাতা ঢেকে একেবারে গেছি, কেউ বুঝতেই পারিনি। ইনফ্যাক্ট আমি তো অনেকবারই বাজার গেছি, এসছি, একটা দারুণ এক্সপিরিয়েন্স, মানে কোনোদিন এইভাবে যাইনি। আচ্ছা দিদি শোনো, তোমার অন্দরমহলে যখন ঢুকেই পড়েছি, মানে আমি তো এত এক্সাইটেড, আমি কোনোদিন ভাবতেই পারিনি তোমার সঙ্গে এভাবে আমি আড্ডা মারার সুযোগ পাবো। শোনো, তুমি কীরকম ভালো নাচো সেটা সবাই জানে, আমার আর আলাদা করে বলার কিছু নেই। অনেক দিন দিদি তোমার নাচ দেখিনি, আজকে কিন্তু একটা নাচ দেখাতেই হবে। বেশ, কলকাতার রসগোল্লা কিন্তু। নমস্কার, কোথায় যাচ্ছেন? একটু সাবধান। কারো পকেট বড়, কারো পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। কখনো বালিগঞ্জে, কখনো টালিগঞ্জে, কখনো শ্যামবাজারে, কখনো বাগবাজারে। আমি বলি সবাই সাবধান। আমি কলকাতার রসগোল্লা। অসাধারণ পারফরমেন্স, অসাধারণ। কতদিন পর তোমার নাচ দেখলাম দিদি। রসগোল্লা মানেই মিষ্টি, আর কলকাতার রসগোল্লা মানে তো একেবারে পিওর মিষ্টি। আর কলকাতার রসগোল্লা যখন দেবশ্রী রায়, তখন সেটা তো কি বলবো, মানে সেই ভালোবাসাটা আরো কত যে মিষ্টি হয়ে ওঠে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা দিদি, তুমি তো প্রফেশনাল ডান্সার ছিলে। হ্যাঁ, ছোটবেলায় আমরা দুই বোন, ছোট ছোট বোন, রুমকি ঝুমকি হিসেবে ভীষণ পপুলার ছিলাম। ইনফ্যাক্ট রফি সাহেব, কিশোর কুমার, পঞ্চম দা, আশাজি, এদের যত অনুষ্ঠান হতো আমরা কিন্তু বাধা ধরা ডান্সার ছিলাম, এবং ওটা একটা মানে সাংঘাতিক পাওনা। এগুলো তো লাইফ টাইম এক্সপিরিয়েন্স গো। আচ্ছা, ছবিতে তো অনেক ছোটবেলা থেকেই কাজ করছো, মানুষ তোমাকে দেবশ্রী রায় হিসেবে কোন ছবি থেকে চিনলো? চাইল্ড আর্টিস্ট হিসেবে তো প্রচুর ছবি করেছি, তবে দেবশ্রী রায়কে চিনলো দাদা কীর্তি থেকে। বিনে বিনে, কি দিদি, কটা বাজে? স্কুল যেতে হবে না? তুমি যাও। 5 পিরিয়ডটা মাথাটা কেমন যেন টিপ টিপ করছে। টিপ টিপ করছে? কই দেখি। আর দাদার কীর্তিতে যা সব কীর্তি হচ্ছে আউটডোরে গিয়ে, আর কি বলবো। তাই নাকি? তাই নাকি? কি 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 হতো? কি কি হতো? কৌশিক ব্যানার্জি আছে না, বিরাট বড় ভিলেন, সে যা ভীতু সে আউটডোরেই বোঝা গেছে।
এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটু কৌশিকদাকে ফোনে ধরার চেষ্টা করি, দাঁড়াও, তারপর শুনবো। হ্যালো কৌশিকদা। হ্যালো দেবজেন, বলো। আচ্ছা কৌশিকদা, আপনি নাকি খুব ভীতু ছিলেন? আমি ভীতু? এটা বা তোমায় কে বলবে? আমি বলিনি, আমার সঙ্গে যিনি আছেন তিনি বলেছেন। এবার দেখুন কে আছে। ও দেবশ্রী, বুঝে গেছি। আমার বলতে হবে না, আমি বুঝে গেছি। আসলে দেবশ্রী ডেফিনেটলি দেবযানীকে আমাদের সেই দাদার কীর্তির শিমুলতলার যে আউটডোর, সেই আউটডোরের নানান ঘটনা বলেছে। না বলিনি, এবার বলবো। না, কি দরকার এই সমস্ত বল? আরে পুরোনো কথা বলবার কি দরকার? আউটডোরে আমরা সবাই মিলে গেছি, সব থেকে ইউনিটে ছোট হচ্ছে আর তো আমাকে প্রত্যেকে ভয় দেখাতো, সব আর্টিস্ট। শ্রীরূপদার বাড়িতে আমরা থাকতাম, শ্রীরূপ মিত্র। তো শ্রীরূপদাও এসেছিল আউটডোরে আমাদের শুটিং দেখতে। শ্রীরূপদাকে বলেছিলাম দুঃখ মনে, দেখো না শ্রীরূপদা, আমাকে সব আর্টিস্ট মিলে ভয় দেখাচ্ছে, আমি কি করি বলো তো, একটা বুদ্ধি দাও না। বললো হ্যাঁ একটা বুদ্ধি আছে। আমি কি, আমাদের দাওয়ানটা আছে না, ভীষণ ভালো ভূতের ভয় দেখায়, ঝাড়ি সিং। তাই নাকি, খুব খুশি হয়ে গেলাম। আমি তাহলে একটু ঝাড়ি সিংকে বলো সবাইকে একটু ভূতের ভয় দেখিয়ে দিতে। তখন কি হলো, তখন ঝাড়ি সিং পুরো একটা সাদা চাদর ফাদর মুড়ি দিয়ে ওয়েট করছিল। সন্ধে হলেই ও একটা বিরাট বড় গাছ ছিল, একটু নিচে ছিল, সে গাছের নিচে চলে গেল। এবার ঝাড়ি সিং ভয় দেখাতে আরম্ভ করেছে। যত মানে আর্টিস্ট ছিল বলছে ওখানে কি দেখা যাচ্ছে, একটু আলো জ্বলছে, সাদা কি নাচছে, সাদা কি নাচছে। আমার খুব আনন্দ হচ্ছে মনে মনে। সবাই খুব ভয় পেয়ে গেছে। ভয়টা কিন্তু ভূতের ভয় নয়, ভেবেছে ডাকাত পড়েছে। আর তার মধ্যে কৌশিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, সব তো হই হুল্লোড় করছে, এদিকে ডাকাত পড়েছে। কৌশিক কোথায়? ওমা, দেখি অত বড় একটা লম্বা চওড়া ছেলে, সে কিনা সুলতাদির কোলে জড়িয়ে ধরে সুলতাদিকে বসে আছে ভয়। এত বড় ভীতু। কোলে? বাবা, না, আমি কোলে উঠিনি। এটা ভুল বলছে। অ্যাকচুয়ালি আমি ভয় পেয়ে গিয়ে সুলতা দিকে জড়িয়ে ধরেছিলাম। প্রত্যেক আর্টিস্ট হাসতে হাসতে মরে গেছে। ও এত ভয় পেয়েছে, সুলতাদি বলছে ওরে ছাড়, ওরে আমার কোল থেকে না। সে ছাড়ছেও না, সে কোলে জড়িয়ে ধরে বসে আছে। এই হচ্ছে কৌশিক। হ্যাঁ, আসলে সত্যি এগুলো খুব নস্টালজিক লাগে। এতদিন আগেকার ঘটনা এখন মনে করলে কত সুন্দর লাগে। আর দেবশ্রী, মনে আছে প্রত্যেক দিন শুটিং এর পর আমাদের তরুণ মজুমদার কিন্তু একটা ইনস্ট্রাকশন ছিল, সিনিয়র জুনিয়র সবাই মিলে বসে একসঙ্গে আড্ডা দিতে হবে। আমাদের শুটিং এর পর গানের আসর বসত, আর সবাই যে যা পছন্দ মতো গান গাইতো। কৌশিক কিন্তু কিশোর কুমারের গান বেশ গাইতো। তা কৌশিকদা একটা গান শুনিয়ে দিন। ঠিক আছে, একটা গাইছি, কিন্তু বেসুর হবে, ক্ষমা করে দিই। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন বেদনার কলি। দারুণ গান গাইলেন কৌশিকদা। আমার একটা অদ্ভুত ব্যাপার ছিল জানো, আমি ছোটবেলা থেকেই গান বাজনা অসম্ভব ভালোবাসতাম। আর আমি কিন্তু সেই ভাগ্যবানদের মধ্যে একজন যে কিনা মোহাম্মদ রফি, কিশোর কুমার, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, অমিত কুমার প্রত্যেকের অসংখ্য স্টেজ শো দেখবার সৌভাগ্য আমার হয়েছিল। আমার প্রথম যেদিন শুটিং ডেটটা পড়লো সেই দিন কিশোর কুমারের একটা শো কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল, আর তার টিকিটই আমার পকেটে। কিন্তু আপনি জানতেন না শুটিং থাকবে? আসলে ব্যাপারটা, আমার অভিনেতা হওয়ার কোনো স্বপ্নই কখনো ছিল না। আমি তো অ্যাকচুয়ালি একদিন বাড়িতে বসে আছি, আমার বাবা এসে বললেন যে স্টুডিওতে যাবেন, একটু গাড়িটা চালিয়ে নিতে। আমি ড্রাইভার হয়ে চলে গেলাম স্টুডিওতে গিয়ে বাবা কাজটা সেরে বেরোচ্ছে, এমন সময় উৎপল দত্তের স্ত্রী শোভা সেন, তিনি আমাকে দেখতে পেয়ে ছুটে এসে আমাকে বললেন তো আয় তো আমার সঙ্গে। আমাকে কোনো কথা বলার স্কোপই দিলেন, আমার হাতটা ধরে টানতে সেটের মধ্যে নিয়ে গিয়ে সেটের ভেতরে ঢুকিয়ে দিলেন। আমি ঢুকেতে গিয়ে আমার সামনে বসে রয়েছে উৎপল দত্ত আর উত্তম কুমার। আমি তো হকচকিয়ে গেছি। সেটের মধ্যে উৎপল দত্ত আমার দিকে তাকিয়ে বললেন যে আমি একটা ছবি শুরু করছি, তাতে একটা ইম্পর্টেন্ট চরিত্র রয়েছে, তোমাকে দেখে তোমার মনে হচ্ছে হয়ে যাবে, তোমার একটা টেস্ট নেবো, তুমি এক কাজ করো, তুমি আগামীকাল বিকেল 5টার সময় আমার বাড়িতে চলে এসো। পরের দিন তার বাড়িতে গেলাম, তিনি একটি স্ক্রিপ্ট ফেলে দিলেন, স্ক্রিপ্টটা পড়লাম, পড়ে বললেন তুমি শোভার সঙ্গে এটা অভিনয় করে দেখা। শোভা দিয়ে আমার মায়ের চরিত্র করেছিল, আমি অভিনয় করলাম,
ওই রকম বিচক্ষণ ডিরেক্টর, তিনি আমাকে দেখে বললেন ঠিক আছে, ইউ আর সিলেক্টেড। শুরু হলো আমার যাত্রা। তবে দেখো, শুরুটা যত সহজেই হোক না কেন, তারপরে কিন্তু আসল যুদ্ধটা শুরু হলো। কারণ তার 2-1 বছরের মধ্যে 1980 সালের 24শে জুলাই আমাদের মহানায়ক আমাদেরকে ছেড়ে চলে গেলেন, এবং উত্তম কুমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলা চলচ্চিত্র শিল্প আমার হিসেবে অন্তত 10টা বছর পিছিয়ে গেল। আপামর বাঙালি জনতা, বাঙালি দর্শক বাংলা ছবি থেকে মুখ ফিরিয়ে নিলেন, তারা কেউ আর বাংলা ছবি দেখবেন না। সেইখান থেকে স্ট্রাগলটা শুরু হলো। তবে একটা কথা অনস্বীকার্য যে সেই স্ট্রাগলের দিনেও কিন্তু একমাত্র একটা জুটি বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতে পেরেছিল। সেই জুটি আর কেউ নয়, এই যে দেবশ্রী আর তাপস। আরেকজনের নাম না বললেও নয়, একজন পরিচালক অঞ্জন চৌধুরী, যিনি কিন্তু শত্রু ছবি করে দর্শককে আবার হলের দিকে ফিরিয়ে আনলেন। এই অঞ্জন চৌধুরী, তাপস পাল, দেবশ্রী রায়, এরা সবাই মিলে ইন্ডাস্ট্রিকে আবার কাঁধে তুলে নিল। আরেকটা ব্যাপার আছে, অঞ্জনদার 2 মেয়ে চুমকি এবং রিনা, তারাও কিন্তু একসময় অঞ্জনদার ছবিতে অভিনয় করে এবং অন্যান্য ছবিতে অভিনয় করে নিজেদের একটা সুন্দর জায়গা তৈরি করেছে। তবে এখন চুমকিকে নেওয়া যাক আমাদের আড্ডায়। হ্যাঁ দিদি, এটা খুব ভালো আইডিয়া দিয়েছো। তা আমরা চুমকি দিকে ধরি। হ্যালো চুমকি দি। হ্যালো দেবশ্রী, কি করছো? এই যে আমার বোনের মেয়ে, ওর থেকে তুমি তোকে চেনো, ওর থেকে আমি গান শিখছি। তাহলে তো ভালো সময় এসছি, আমরা একটু শুনি তোমাদের গান। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতে ধরি, একই সুরে দুজনে গাইব। খুব ভালো, খুব ভালো। তবে আমরা কিন্তু এবার একটা খেলা খেলবো, জামশেদ। ঠিক আছে, দেবশ্রীদিকে বলবো, দেবশ্রীদি একটা ছবির নাম অভিনয় করে দেখাবে, আর কৌশিকটা আপনাকে সেটা চিনতে হবে কিন্তু। তাহলে দিদি তুমি আগে দেখাও। ও হ্যাঁ, বুঝে গেছি। এটা তো আর কোনো ছবি নয়, এটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবি, প্রভাত রায় পরিচালিত লাঠি। একদম সঠিক উত্তর। তাহলে এবার চুমকি দিয়ে অভিনয় করে দেখাবে, আর আমি জানি না পারবো কিনা, দেখি চেষ্টা করে। তবে তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট ব্রেক, আর ব্রেকের ওপরে এসে দেখি আমার কপালে কি আছে। আপনারা দেখছেন প্রিয় তারকা রন্দনমহল। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন প্রিয় তারকা রন্দনমহল। শোনো, আজকে তুমি গান গাইতে পারো, তুমি এমনি খেয়ে নাও, কেমন? সেদিন যখন তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলে, আমি কেঁদে ফেলেছিলাম। এবার বলো কবে ডিভোর্স করবে? আমি ব্যারিস্টার নিয়ে আসবো। এবার আমি আর কাঁদবো না, একদম কাঁদবো না। এই ছবিটা আমি অনেকবার দেখেছি চুমকি দিয়ে, আমি বলতে পারবোই, মেজে বউ। ঠিক বলিনি? শপথ করি, দুজনে দুজনার হাতে ধরি। এবার তো খেলা হলো, কিন্তু চুমকিদির কাছে এবার জানতে চাইবো যে লকডাউনে কি করলে বাড়িতে বসে? আসলে আমার হাতের কাজ করতে খুব ভালো লাগে, সব হাতের কাজ করলাম, রান্না করেছি, ঘর গুছিয়েছি। ও মা, তাই? দেখি। এই দেখো, এটা 2 পিসের একটা কৌটো ছিল, এটা আমি জুয়েলারি বক্স লাগিয়েছি। পিসবোর্ড দিয়ে ফটো ফ্রেম। ওয়াও! জানদেব জানি, এই জিনিসগুলো দেখলে কে খুব খুশি হতো? কে গো? অনামিকা। অনামিকা দি? অভিনয় করতে গিয়ে অনামিকা দি আমাদের কত কিছু শিখিয়েছে। এই দাঁড়ো দেখছি অনামিকা দিকে ধরতে পারি কিনা ফোনে। ফোন করো। হ্যালো অনামিকা দি। আরে দীপজানি যে, জানো তোমাকে ফোনে ধরার আগে সবাই কিরম তোমার প্রশংসা করছিল তুমি ভাবতেও পারবে না। আচ্ছা, অনামিকা দি যেমন অ্যাক্ট্রেস খুব ভালো, তেমনি মানুষটাও ভীষণ ভালো, মানে খুব সুইট আর ইনোসেন্ট। আমার মনে পড়ে আমরা অনুপ সেনগুপ্তর মহাগুরুর শুটিংয়ে হায়দ্রাবাদ গিয়েছিলাম। বিশ্বাস করা যায় না, হোল ইউনিটের জন্য অনামিকা দি মিহিদানার হাড়ি নিয়ে গেছিল। এবার তোমাদের নিয়ে একটা খেলা খেলি। খেলাটা খুব সহজ, সত্যি বলছি। অনামিকা দি আর চুমকি দিকে একটা করে শাড়ি পুরোটা কুচি করতে হবে, আর যতক্ষণ কুচিটা করা চলবে ততক্ষণ দেবশ্রী দি আর কৌশিক দাকে 20টা করে শাড়ির নাম বলতে হবে। ওকে, মানে দেবশ্রী দি একটা বলবে, কৌশিক দা একটা বলবে, কিন্তু দুজনে কিন্তু এক নাম বললে হবে না, ঠিক আছে? ওকে,
তাঁতের শাড়ি, জামদানি, साड़ी के फॉल सा বালুচরি, কাঁথা স্টিচ, कभी छोड़ दिया दिल কুটকি, পিওর সিল্ক, বেনারসি, তসর, গাদওয়াল, ইক্কা, মাইসোর সিল্ক, গরদ, दिया दिल চন্দেরি, কাঞ্চিভারম, চিকেন ওয়ার্ক, কলমকারি, टच करके লখনৌ চিকেন, टच करके टच कर শিফন, ছাপা শাড়ি। হ্যান্ডলুম শাড়ি। दिल से दिल कैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे অসাধারণ হয়েছে খেলাটা, অসাধারণ হয়েছে বাবা। আমি তো ভাবছিলাম কেউ একজন একটা ভুল বলবে, দেবশ্রীদিও বললো না, কৌশিকদাও বললেন না। আর কৌশিকদা এত শাড়ির নাম জানেন, একজন পুরুষ মানুষ হয়ে ভাবা যাচ্ছে না। তাহলে কি ভেবেছো নাকি এসব লাবণীর কাছ থেকে শিখে এসেছি? কিন্তু আমি জানি তোমরা নানা রকম ভাবে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করবে, ওই জন্য এই শাড়ির নামগুলো আমি আগে থেকে জেনে এসেছিলাম। ভাবলাম একটু বিপদে ফেলবো, দেখ, হলোই না। আচ্ছা, তোমাদের কেউ কখনো এরকম বিপদে ফেলেছিল? বিপদ মানে আরো সাংঘাতিক বিপদে ফেলেছিল তাপস। তাপস না? অ্যাকচুয়ালি স্টুডিওতে আমরা যখন শুটিং করতাম, এই যে ছেলে ছিল, নাম ছিল অনু, সে খালি বলতো আমি দেবশ্রীকে বিয়ে করবো, আর সবাই ওকে খেপাতো। একদিন কি হয়েছে, মা এসছে আমাদের শুটিংয়ে, তো তাপসের মেকআপ রুমে আমরা সবাই বসে আড্ডা মারছি, হঠাৎ তাপস উঠে চলে গেল, বলে আমি তো আসছি মাসিমা। ও মা, দেখি অনুপকে ধরে নিয়ে এসছে তাপস, এসে বলছে এই অনুপ, এই অনুপ, তুমি যেন কি বললো বলছিলে মাসিমাকে, একটু বলে ফেলো। বলো, মাসিমা তো আছে সামনে, বলে ফেলো। মা তো তাকিয়ে আছে অনুপের দিকে, তো লাজুক লাজুক চোখ নিয়ে এমনি ওপর নিয়ে চোখ ফোক করে, মাসিমা আমি না দেবশ্রীকে বিয়ে করবো। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। যাহা মাত্র বলা, মা চেয়ার থেকে শটাং উঠে গেছে। আমি তো ঠকঠক ঠকঠক করে কাঁপছি, আর তাপসের দিকে বড় বড় চোখ করে, মানে সে বকার মতো, কি করলে তুমি এটা। তাপসও বুঝেছে মানে মানে সিচুয়েশনটা খুব মানে বাজে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তখন অনুপকে নিয়ে, এই অনুপ বাইরে চলো, বাইরে চলো, কথা আছে তোমার সঙ্গে, চলো 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 বাইরে চলো বলে ম্যানেজ করে বাইরে নিয়ে গেছে। তবে আজকে তাপসের কথা ভাবতে গেলে মনে হয় যে সত্যি বিশ্বাস করতে পারি না যে তাপস নেই। সত্যি তাপসের চলে যাওয়াটা কিছুতেই মন থেকে আমি আজও মেনে নিতে পারি না। তাপস যেখানেই থাকুক ভালো থাকুক। আর তাপসকে শুধু বলবো একটাই কথা, যে তাপস, বাংলা চলচ্চিত্র শিল্প যতদিন থাকবে ততদিন তাপস পালকে লোকে মনের মধ্যে, মনের মণিকোঠায় রেখে দেবে। তোর জায়গাটা আজও রয়ে গেছে তাপস, এই জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। তাপসের কথা উঠতেই মনটা এত ভারাক্রান্ত হয়ে গেল, মাহলটা একটু এবার একটু আমরা একটু একটু আনন্দ করি। হ্যাঁ, একটু গানে গানে মাহলটা চেঞ্জ করি। আচ্ছা, এবার একটা খেলা খেলবো। সেই খেলাটা খুব ইজি। অনামিকা দি তার কোনো গয়না বা সাজগোজ দেখাবেন, সেটা দেখে দেবশ্রীদিকে একটি গান গাইতে হবে। আর চুমকিদি তার সাজগোজ কিংবা গহনা কিছু একটা দেখাবে, সেটা দেখে কৌশিকদাকে গান গাইতে হবে। তাহলে অনামিকা দি তুমি শুরু করো। দেবশ্রী, তোমার জন্য ক্লু হচ্ছে চুড়ি। কিনে দে রেশমি চুড়ি, নলে যাব বাপের বাড়ি, দেবী বলে কাল কাটালি, জানি তোর জারি চুড়ি। কি ভালো গাইলে দিদি, অসাধারণ গাইলে। আচ্ছা, দেখি এবার চুমকিদি কি দেখায়। কৌশিকদা, তোমাকে কাজল নিয়ে গান শোনা। ওকে, কাজল দিয়ে কৌশিকদা কি গান গাইবেন? ও গো কাজল নয়না হরিণী, তুমি দাও নাও দুটি আখি, ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার ধরে তোমাকে ডাকি, ও গো কাজল নয়না হরিণী। অপূর্ব অপূর্ব অপূর্ব।
বুঝতেই পাচ্ছেন গানে আড্ডায় জমে উঠেছে আজকের পর্ব। আর এত সব অভিজ্ঞ মানুষদের সঙ্গে কথা বললে অনেক কিছু জানা যায়, তাই না? তবে আরো কিছু জানবো, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, ফিরে আসবো এক্ষুনি। আপনারা দেখছেন প্রিয় তারকার অন্দরমহল। বুঝতেই পাচ্ছেন আজকে প্রিয় তারকার অন্দরমহলে কিন্তু একেবারে তারকার সম্ভার, তাই আরো কিছু জানার বাকি আছে, চলুন একটু জেনে নিই। আচ্ছা অনামিকা দি, তোমার নাম তো অনামিকা ছিল না আমি যতদূর শুনেছি, এটা কি ঠিক? আমি উষা, আমার স্কুল কলেজ সব জায়গার নাম উষা, কিন্তু হয়ে গেছি অনামিকা। তার পেছনে কারণ ছিল অনেকগুলো, এই এত কথা তো এখানে বলা যাবে না। তবে তোমাদের কাছে, দর্শকের কাছে আমি অনামিকা হয়েই বেঁচে থাকবো, উষার হব না। অনামিকা দি, আমিও কিন্তু ভুলিনি নাচ নাগিনী শুটিং এর সময় তোমার ভয় পাওয়ার ঘটনাটা। কি হয়েছিল? নাচ নাগিনী শুটিং এর সময় তো আমাদের অনেক সাপ নিয়ে কাজ করতে হয়েছিল, আর একটা সিন ছিল যে সাপগুলো অনামিকের দিকে তাড়া করে রান্নাঘরের দিকে নিয়ে যাবে। রান্নাঘরের দিকে তো নিয়ে গেছে, এবার রান্নাঘরের বাইরে সাপগুলো নিজেদের মধ্যে মারপিট করতে শুরু করেছিল, আর অনামিকের দিকে না জাস্ট কোনো অভিনয় করতে হবে, মানে অজ্ঞান হয়ে যাচ্ছিল পুরো এমন। না বাবা, তুমি যদি সাপের কথা বলো, সাপকে আমি ভীষণ ভয় পাই। তবে আমাকে যে সাপ ধরতে হয়নি, এই মানে আমার ভগবানের আশীর্বাদ। সাপ ধরতে গেলে আমি তো সেটের মধ্যে অজ্ঞান হয়ে যাবো। আজকের পর্বের শেষের দিকে পৌঁছে গেছি, আমার হাতে সময় নেই। এদের সঙ্গে গল্প করে আড্ডা মেরে এত কিছু জানলাম, এত এনজয় করলাম, কিন্তু আমাকে তো যেতেই হবে। প্রিয় তারকার অন্দরমহলের আর একটি পর্ব বাকি রইল, সেটা আপনারা দেখতে পাবেন পরের রবিবার। তবে আজকের পর্বটা শেষ করব দেবশ্রীদির নাচ দিয়ে। নমস্কার।